একটা হেক্সার সন্ধানে থাকা ব্রাজিল, যারা এরই মধ্যে 5টা বিশ্বকাপ জিতে ফেলেছে, তাদের পক্ষে কি কোনো দলের বিপক্ষে না জিতে থাকা সম্ভব ইন্টারন্যাশনাল সার্কিটে? কিন্তু এই বাস্তবতা বলছে ব্রাজিলের পক্ষেও এটা হয়েছে। ব্রাজিল আজকে ফেস করতে যাচ্ছে রাউন্ড অফ 16-এর একটা সিন্টিলেটিং ফিক্সচারে নরওয়ের বিপক্ষে দ্য ভাইকিংস। যে ম্যাচটা আপনি দেখবেন নিউ জার্সি স্টেডিয়াম থেকে রাত 2টো বাজে বাংলাদেশ সময়। ঠিক এই নরওয়ের সঙ্গে ব্রাজিল এখনও পর্যন্ত যে কয়টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বা ইন্টারন্যাশনাল সার্কিটে ম্যাচ খেলেছে, শুধুমাত্র এই নরওয়ের এগেনস্টে ব্রাজিল এখনো পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি। 4টা ম্যাচ ব্রাজিল ফেস করেছে নরওয়ের এগেনস্টে, দুটোতে ড্র করেছে, দুটো ম্যাচে ব্রাজিল হেরে গেছে। 1998 ওয়ার্ল্ড কাপে নরওয়ের সঙ্গে গ্রুপ স্টেজে 1 গোলে এগিয়ে যাওয়ার পরও তার আন্ডার ফ্লোর গোলের পর নরওয়ের সঙ্গে ব্রাজিল 2-1 গোলে হেরে গিয়েছিল। যদিও সেই ওয়ার্ল্ড কাপে ব্রাজিল ফাইনালে পৌঁছে গিয়েছিল, কিন্তু দিস ইজ রাউন্ড অফ 16 নকআউট টুর্নামেন্ট। কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই ব্রাজিলের জন্য। কার্লো আনচেলত্তির পক্ষে কি এই স্টালে সোলবাকেনের নরওয়েকে পার করে যাওয়া সম্ভব? সেটা আপনি উত্তর পেয়ে যাবেন রাত 2টো বাজে, বাট সেটার পার্সপেক্টিভ কি রয়েছে আমাদের সামনে। কিন্তু কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলের জন্য আরেকটা স্টাম্বলিং ব্লক রয়েছে, একটা পরিসংখ্যান। যে পরিসংখ্যান বলছে 2002 সালে সেই ফাইনালটা জেতার পর জার্মানির সঙ্গে ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে নকআউট স্টেজে এসে ব্রাজিল আর কোনো ইউরোপিয়ান ওপোনেন্টের সঙ্গে জিততে পারে নাই। যেই স্ট্রেচটা 24 বছর পার করতে চলেছে, এখন নরওয়ের সামনে ফেস করে এই একই পরিসংখ্যানের ঘেরাটোপে ব্রাজিল একেবারেই আটকাতে চাইবে না। কার্লো আনচেলত্তি ফেস করছেন দ্য ভাইকিং রোকে, যে সেলিব্রেশন পুরো ওয়ার্ল্ড কাপে পুরো টেক ওভার করেছে আমেরিকাকে। সেই টেক ওভার, সেই সেলিব্রেশন ব্রাজিল এর সাম্বাদেরকে কতটুকু টেক ওভার করবে, সেটার অ্যাগেনস্টেও কার্লো আনচেলত্তির একটা প্ল্যান রয়েছে। তারপরও এই প্রেশারটা ব্রাজিলকে ছুঁয়ে যাচ্ছে না। এই প্রেশারটা তো ব্রাজিলকে কিছুটা হলেও এনগ্রোস করার কথা ছিল। ওয়ার্ল্ড কাপের আসার আগে যেভাবে তারা কোয়ালিফায়ার রাউন্ড পার করেছে, মরক্কোর সঙ্গে যে ম্যাচটা তারা খেলেছে, তারপর জাপানের সঙ্গে সেই স্কেয়ারটা তারা ফেস করতে হয়েছে। কিন্তু ব্রাজিলে দেখে মনে হচ্ছে ব্রাজিলের কোনো প্রেশার নেই, কারণ দে হ্যাভ আ মাস্টার ট্যাকটিশিয়ান, আ মাস্টার প্ল্যানার ইন দেয়ার স্কোয়াড অ্যাজ দেয়ার ম্যানেজার ডন কার্লো আনচেলত্তি থাকার কারণে গাব্রিয়েল মার্টিনেলি বলছেন যে জাপানের ম্যাচে তারা 1-0 গোলে পিছিয়ে যাওয়ার পরও তাদের কাছে মনে হয়নি যে তারা ম্যাচটা জিতে বের হতে পারবে না। They had the faith and the faith provided them the result. সেই ফেইথের রেজাল্টের পর এখন নরওয়ে সেই স্টাম্বলিং ব্লকটাকে ফেস করার আগেও কার্লো আনচেলত্তির একটা মাস্টার প্ল্যান এই ম্যাচ ঘিরেও আছে। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কার্লো আনচেলত্তি কাইন্ড অফ রেটিং দিয়েছেন তার ম্যাচগুলোকে, যে মরক্কোর ম্যাচ থেকে শুরু করে জাপানের ম্যাচে ব্রাজিলের খেলার পারফরমেন্স কী ছিল। সবচেয়ে খারাপ রেটিং তিনি দিয়েছেন মরক্কোর ম্যাচটাকে মাত্র 5। এরপরে ম্যাচটাতে হাইতির সঙ্গে সেই ম্যাচটাতে তিনি রেটিং দিয়েছেন 6। স্কটল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচটা রেটিং দিয়েছেন 6.5। এবং লাস্ট ম্যাচটা জাপানের সঙ্গে, যেখানে ব্রাজিল 2-1 গোলে শেষ মুহূর্তে গোলে জিতে এসছে, সেটা তিনি রেটিং দিয়েছেন মাত্র 7। তবে এই প্যাটার্নটা লক্ষ্য করার মতো যে টুর্নামেন্ট ফুটবলে, নকআউট ফুটবলে এসে ব্রাজিলের খেলাটা কার্লো আনচেলত্তি যেভাবে খেলাতে চাইছেন, সেই খেলাটার একটা প্রোগ্রেশন ধীরে ধীরে দেখা যাচ্ছে ব্রাজিলের খেলাতে। এবং টুর্নামেন্ট যতই সামনে গড়াবে, ব্রাজিলের খেলার প্রোগ্রেশন, তাদের ফ্লেয়ারটা আরেকটু বাড়ার কথা। তবে এই ম্যাচে 7.5 পারফরমেন্স দিয়ে আপনি নরওয়েকে পার করতে পারবেন না। ইউ হ্যাভ টু গিভ আ সলিড 8 or a 9. If Norway gives a 8.5, you have to provide a 9 performance. সেটা কার্লো আনচেলত্তি জানেন, কারণ স্টালে সোলবাকেন তার রাউন্ড অফ 16-এর ম্যাচটা কোট ডিভোয়ার সঙ্গে জিতে এসে অন ক্যামেরা বলেছেন, কার্লো আনচেলত্তি, উই আর কামিং ফর ইউ। ভাইকিংসে যখন ভাইকিং রু করে আপনার সামনে আসতে চায়, অ্যান্ড ওয়েন দে হ্যাভ আ সার্টেন এয়ারলিং হল্যান্ড ইন দেয়ার স্কোয়াড, আপনি কিছুটা সতর্ক হইতে চাইবেন। কারণ নরওয়ের হয়ে ইন্টারন্যাশনাল সার্কিটে শেষ 13টা ম্যাচে টানা গোল পেয়েছেন হল্যান্ড, এবং সেই গোল ট্যালির সংখ্যাটা 25। মাত্র 14টা শট নিয়েছেন এবার ওয়ার্ল্ড কাপে, সেখান থেকে ওয়ান টাচ ফিনিশে 5টা গোল করে ফেলেছেন। যখন ব্রাজিল নরওয়ের সঙ্গে খেলতে আসবে, বারবারই হল্যান্ডের ভয়টা গ্যাব্রিয়েল মাগালেস এবং পুরো ব্যাকলাইনটা জুড়েই থাকবে। তবে গ্যাব্রিয়েল মাগালেস এবং হল্যান্ডের ব্যাটলটা ইংলিশ প্রিমিয়ার লিগ যারা দেখেন ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের ম্যাচে, তারা দেখে অভ্যস্ত হয়ে গেছেন, অ্যান্ড গ্যাব্রিয়েল মাগালেস ইজ রেডি ফর দ্য হল্যান্ড ব্যাটল। কিন্তু এই জায়গায় ব্রাজিল এবং নরওয়ের ব্যাটলগুলো কোন জায়গায় হবে? পরিসংখ্যানে এবং খেলার মাঠে। স্টালে সোলবাকেনের অধীনে নরওয়ে ইজ আ ফ্রি ফ্ল্যামবয়েন্ট স্টাইল। তাদের মোটামুটি খেলার প্রোগ্রেস করার একটা স্বাধীনতা দেওয়া আছে ইন টার্মস অফ এক্সপ্রেসিং দেয়ার অ্যাটাকিং ফ্লেয়ার। প্রত্যেকটা ম্যাচ ধরে বিশ্বকাপে যে কয়টা ম্যাচ নরওয়ে খেলেছে, তাদের অ্যাভারেজ গোল করার সংখ্যা 2.5। যদিও অন হাইন্ডসাইড তারা গোল কনসিড করেছে প্রত্যেকটা ম্যাচে 2টো করে, যদিও সেখানে ইনফ্লেশনের একটা সুযোগ রয়েছে সেনেগাল এবং ফ্রান্সের ম্যাচ জুড়ে, তারপরও তাদের ব্যাকলাইনটা যথেষ্ট ফ্র্যাজাইল। নরওয়ে বিগ চান্সেস ক্রিয়েট করেছে 18টা সবগুলো দলগুলোর মধ্যে। এর মধ্যে 48টা দলের মধ্যে এই বিগ চান্সেস ক্রিয়েশনের সংখ্যায় তারা র্যাঙ্কিংয়ে 3 নম্বর দল। অর্থাৎ একটা ম্যাচে নরওয়ে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ইন ট্রানজিশনে যে কোনো ধরনের বিগ চান্সেস ক্রিয়েট করতে পারে ফ্রম দেয়ার কাউন্টার অ্যাটাক। অন দি কন্ট্রারি, ব্রাজিল নরওয়ে চাইতে গোল অবশ্যই কম করছে। তাদের গোল করার সংখ্যা পার ম্যাচ ইজ 2.3। তবে তাদের ডিফেন্স এখনও কোনো ধরনের স্টার্ন ঝামেলার সম্মুখীন হয়নি। মরক্কো এবং জাপানের ম্যাচ ছাড়া মাত্র 0.5 তারা গোল কনসিড করছে। শটস অন টার্গেট
টার্গেট রাখার ব্যাপারে এই 48টা দলের মধ্যে বিশ্বকাপে ব্রাজিলের কাউন্ট হচ্ছে 5 নম্বরে। তাদের প্রত্যেক ম্যাচে 6.5 করে তারা শট নিচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র, মাথিউস কুনিয়া এবং রায়ানরা কনসিস্টেন্টলি শট নিচ্ছেন যখন তারা সুযোগ পাচ্ছেন। এবং ব্রাজিলের বিগ চান্সেস ক্রিয়েশন রেটিংয়ে মেট্রিকে ব্রাজিলের বিগ চান্সেস সব মিলে 17টা, সম্ভবত নরওয়ে থেকে তারা 2 বা 3 র্যাঙ্কিং পিছনে আছে। অর্থাৎ বোথ টিমস উইল গো এগেনস্ট দেয়ার বক্সেস এবং তারা কনসিস্টেন্টলি অ্যাটাক রচনা করতে থাকবে। কিন্তু সেই অ্যাটাকটা কিভাবে রচনা হবে গেম স্টেট অনুযায়ী সেটাই আসলে কার্লো আনচেলত্তি এবং স্তালে সোলবাকেন ঠিক করতে চাইবেন তাদের ট্যাকটিক্যাল প্ল্যানিংয়ের মাধ্যমে। ব্রাজিলের বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে হোয়াইট চ্যানেলে, যেখানে ভিনিসিয়াস জুনিয়র অপারেট করেন। তিনি যখনই 1v1 সিচুয়েশনে তার অপোজিট ফুল ব্যাককে পেয়ে যাবেন তখনই বক্সে কোনো চান্সেস ক্রিয়েট হতে পারে সেকেন্ড লাইন অফ অ্যাটাকের জন্য কিংবা কাট ব্যাক থেকে একটা অপরচুনিটি ক্রিয়েট হওয়ার জন্য। তবে পুরোটা টাইম অবশ্যই কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়র এবং হায়ানকে 1v1 সিচুয়েশনে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ অপোজিট ফ্ল্যাঙ্কে ডগলাস সান্তোস এবং দানিলোর সেই ফ্ল্যাঙ্কের জায়গাটাতে স্পেসেস ওপেন হওয়ার সুযোগ রয়েছে। তাই গেম স্টেট অনুযায়ী কার্লো আনচেলত্তি ডিসাইড করবেন যে ফার্স্ট হাফে কতটুকু সময় তিনি ভিনিসিয়াস জুনিয়রকে 1v1 সিচুয়েশনে তিনি ফ্যাসিলিটেট করবেন এবং অপোজিট ফ্ল্যাঙ্কেও একইভাবে হায়ান তার অপোজিট ফুল ব্যাকে 1v1 সিচুয়েশনে নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যেহেতু লুকাস পাকেতা আজকে খেলছেন না, লুকাস পাকেতার জায়গায় আপনি হয়তো দানিলো সান্তোসকে এই স্কোয়াডে দেখতে পারেন। এবং 1v1 সিচুয়েশনে যদি আজকে ভিনিসিয়াস জুনিয়র যেতে চান, তাকে আগের ম্যাচে জাপানের ম্যাচে ডগলাস সান্তোস মোটামুটি ভালো একটা সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু ডগলাস সান্তোসকে মোটামুটি ব্যতিব্যস্ত রাখতে পারেন আজকে আলেকজান্ডার সরলথ মোটামুটি রাইট ফ্ল্যাঙ্কে অপারেট করছে নরওয়ের হয়ে। এবং হাল্যান্ড যাতে তাকে বক্স থেকে খুব একটা বের না হতে হয়, এই আলেকজান্ডার সরলথ বল হোল্ড আপ করে লিঙ্ক আপ করে নুসার সঙ্গে সুইচ করে হাল্যান্ডকে বক্সে রাখার চেষ্টা করছেন, যার ফলে যদি আলেকজান্ডার সরলথ ডগলাস সান্তোসকে পিন ডাউন করে রাখেন সেক্ষেত্রে ডগলাস সান্তোস ভিনিসিয়াস জুনিয়রকে সেই সাপোর্টটা দিতে পারবে না। সেক্ষেত্রে আরেকবার ব্রুনো গিমারেঞ্জকে সেই দায়িত্বটা নিতে হবে ডগলাস সান্তোসের জন্য সাপোর্ট হয়ে আসার জন্য কিংবা আলেক্স সরলথকে সামলানোর জন্য এবং একই সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের সাথে লিঙ্ক আপ প্লেটা মেইনটেইন করার জন্য। ব্রাজিলের স্ট্রেংথ কোন জায়গায় হতে পারে? ব্রাজিল সাধারণত প্রথম ম্যাচটা বাদ দিয়ে পরবর্তী দুটো ম্যাচে ইভেন জাপানের সঙ্গেও তারা মিড ব্লকে প্রেশার ইনভাইট করে তারা সেখানে কাউন্টার প্রেস করে বল উইন করে গোলে অপরচুনিটি ক্রিয়েট করার চেষ্টা করেছে, যদিও জাপান সেকেন্ড হাফে অনেকটাই মিড ব্লকে এবং লো ব্লকে বসেছিল। নরওয়ে তারা তাদের সিস্টেম এবং সিচুয়েশন বুঝে তারা মিডফিল্ড থেকে খেলা প্রোগ্রেস করার চেষ্টা করবে এবং ঠিক সেখানেই ক্লেভার প্রেসিং ট্র্যাপ সেট করে ব্রাজিল তাদের ফ্রন্ট থ্রির পেসটা কাজে লাগিয়ে নরওয়ের এগেনস্টে একটা কাউন্টার অ্যাটাক সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করতে পারে। তবে ব্রাজিল যদি বক্সে আউট নাম্বারড হয়ে যায় তবে এরকমও সিচুয়েশন আসতে পারে যে মার্কিনিওসকে একটা বড় স্পেস ডিফেন্ড করতে হচ্ছে, যে কাজটা তিনি পিএসজির হয়ে খুব ভালো মতো করে এসেছেন। কিন্তু নরওয়ের সঙ্গে যখন এরার্লিং হল্যান্ড আপনার বক্সে উপস্থিত আছেন এবং গ্যাব্রিয়েল মাগালেশ হয়তো খুব একটা বের হতে পারবেন না, সেক্ষেত্রে মার্কিনিওসের জন্য কাজটা একটু কঠিন হয়ে যাবে। গিভেন আন্তোনিও নুসা ওয়াইড চ্যানেল থেকে ড্রিফট করে ভেতরে ঢোকার চেষ্টা করেন কিংবা সুইচ করে আলেক্স সরলথের কাছে বলটা প্রোভাইড করতে পারেন কিংবা ক্রস করে আর্লিং হল্যান্ডের জন্য একটা চান্সেস ক্রিয়েট করে দিতে পারেন। এবং সরলথ অবশ্যই ডগলাস সান্তোসকে যেহেতু অ্যাডভান্স করতে দিবেন না, আজকে ব্রাজিলের মিডফিল্ডকে এক্সট্রা ডিউটি পালন করতে হবে। স্পেশালি কাসেমিরো যদি খেলেন, কাসেমিরো এবং গিমারিঞ্জকে প্রপার সাপোর্ট দিতে হবে। দানিলো সান্তোস হয়তো একটু অ্যাডভান্স রোলে থাকতে পারেন, হায়ানকে সাপোর্ট দিতে পারেন। তবে নুসার স্ট্রেচিং অফ দ্য ওয়াইড স্পেস আজকের ম্যাচে একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে থাকতে পারে। নরওয়ে কুইক ট্রানজিশন থেকে চান্সেস ক্রিয়েট করবে অ্যান্ড নরওয়ে উইল ট্রাই টু হিট ব্রাজিল অন দি কাউন্টার। ব্রাজিলের ব্যাকলাইন এবং ব্রাজিলের রেস্ট ডিফেন্সকে খুবই সতর্কভাবে তাদেরকে সেই জায়গাটা পেট্রোল করতে হবে, যাতে ওইখান থেকে যখন নরওয়ে তাদেরকে হিট করার চেষ্টা করছে সেখান থেকে হায়ার আপ দ্য পিচ নরওয়ে থেকে বল উইন করে ভিনিসিয়াস জুনিয়র কিংবা হায়ানকে কাউন্টারে লঞ্চ করে দেওয়া। আপনার প্রশ্ন থাকতে পারে নেইমার কখন খেলবেন, আপনার প্রশ্ন থাকবে হাফিনিয়া কখন খেলবেন। হাফিনিয়া হয়তো বেঞ্চের থেকে শুরু করতে পারেন, কিছু মিনিট পেতে পারেন। নেইমারকে যদি এমন সিচুয়েশন হয় 81 মিনিটসের পর এক গোলে একটা সমতা রয়েছে, এক্সট্রা টাইমের জন্য নেইমারকে হয়তো খেলানোর একটা সম্ভাবনা থাকতে পারে। মোটামুটি স্টার্টিং লাইন আপ এরকমই দেখতে পারবেন। ভিনিসিয়াস জুনিয়র অন দ্য লেফট ফ্ল্যাঙ্ক, হায়ান অন দ্য রাইট ফ্ল্যাঙ্ক, মাথিউস কুনিয়া নাম্বার 9 পজিশনে শুরু করবেন, যে বেসিক্যালি যিনি ফলস নাম্বার 9 পজিশনে খেলেন। একদিকে গিমারিঞ্জ, অন্যদিকে দানিলো সান্তোস, মাঝখানে অ্যাজ এ নাম্বার 6 কাসেমিরো, লেফট ব্যাকে ডগলাস সান্তোস, লেফট সেন্টার ব্যাক গাব্রিয়েল মাগালেশ, রাইট সেন্টার ব্যাক মার্কিনিওস এবং রাইট ব্যাকে দানিলো আলিসন গোলকিপার পজিশনে থাকছেন। নরওয়ের রাইট ব্যাক রায়ারসনের এখনও একটা ইনজুরির সংখ্যা রয়েছে, ফিটনেস তার পুরোপুরি ঠিক নয়, তবে যদি শুরু করেন তবে সেটা নরওয়েকে একটা এক্সট্রা বুস্ট দিবেন। তবে এছাড়া পেডারসনই রাইট ব্যাক রোল শুরু করার কথা, মোলার রুলফা লেফট ব্যাকে, দুই সেন্টার ব্যাক হেগেম এবং আইয়ের পেছনে নাইল্যান্ড, ঠিক মাঝখানে দুই বার্গার, স্যান্ডার বার্গার এবং প্যাট্রিক বার্গার, রাইট সাইডে নাম্বার 8 এবং হাইব্রিড নাম্বার 10 রোলে মার্টিন ওডেগর্ড, লেফট সাইডে আন্তোনিও নুসা, রাইট সাইডে আলেক্স সরলথ এবং ঠিক মাঝখানে এর্লিং হল্যান্ডের একটা ব্লকবাস্টার ফিক্সচার আপনি ব্রাজিল ভার্সেস নরওয়ে এই ম্যাচে দেখবেন। এই ম্যাচে প্রেডিকশন করাটা খুবই ডিফিকাল্ট, এক্সট্রা টাইম পর্যন্ত চলে যেতে পারে ম্যাচটা। তবে ভিনিসিয়াস জুনিয়র গোল করুন আর না করুন,
এয়ারলিং হল্যান্ড অবশ্যই গোল করবেন, নরওয়ে গোলও কনসিড করবে, স্পেশালি যখন তারা কাউন্টার অ্যাটাকে যায়, তাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাকের স্পেসে ইন বিহাইন্ড দ্য ডিফেন্ডার্স অনেক ধরনের স্পেস, অনেকটুকু স্পেস থেকে যায়, যেটা ইউটিলাইজ করার জন্য ভিনিসিয়াস জুনিয়রের মতো ভালো কোনো অপশন নেই। ভিনিসিয়াস জুনিয়র প্রবলি গোল স্কোর করতে পারেন, তবে এক্সট্রা টাইমে ম্যাচটা গেলে ব্রাজিল হয়তো ম্যাচটা এজ রাউন্ড করে 2-1 গোলে কিংবা 3-2 গোলে জিতে নিতে পারে। আপনার প্রেডিকশন কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। বাট ব্রাজিল আর নরওয়ে উইল বি আ ব্লকবাস্টার ফিক্সচার অফ দিস ওয়ার্ল্ড কাপ ইন রাউন্ড অফ 16।